ড্রয়িং রুমে উপস্থিত আছে পরিবারের সবাই। বড় মামা মারুফ, সেজ মামা দিন ইসলাম, ছোট মামা ইলিয়াস ভুইয়া, বড় মামি, মেজ মামি, ছোট মামি, জয়নব, ছামিয়া, ইরা, তুহিন, কেউ বাদ নেই। দুপুর হতেই মাহতাব বাড়ির সকলে হাজির হয়েছে ভুয়া বাড়িতে। অব্রর পেছনে আয়েশা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সামনে আয়েশার বাবা মা রেগে ঝলসে যাওয়া চোখে তাকিয়ে আছে। রাগে রীতিমতো কাঁপছেন তারা। রফিকুল সাহেব ভ্রু কুঁচকে তাকালো অভ্রর দিকে। নাক মুখ কুঁচকে অসন্তুষ্ট কণ্ঠে বলে উঠল, কিরে ভাই, চাচা ভাতিজা মিলে কি প্ল্যান করে রেখেছিলি? দুজনেই মেয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করবে আর পরিবারের সম্মানটুকু যা বাকি আছে সবটুকু গানে ভাসিয়ে দেবে? অভ্র নির্লিপ্ত ও স্পষ্ট কণ্ঠে বলে উঠল। ভালোবাসার কাছে সম্মান কিছু না ভাই। অভ্রর কথায় ফিক করে হেসে উঠল রাসেল আর তুহিন। ইশরাত কনুই দিয়ে ঘুঁতো দিল তুহিনকে। রাসেলের পাশ থেকে সুমাইয়াও ঘুঁতো দিল রাসেলকে। অভ্রর কথায় অবাক না হয়ে পারলেন না রফিক সাহেব। তার বাড়িতে কি শুরু হয়েছে এগুলো? তুহিন, ইশরাত, রুহানি, সুমাইয়া, সামিয়া, ইরা, রাসেল, উজান, এই ৮ জন মিলে সকালে কাজী অফিসে গিয়ে অভ্র আর আয়েশার বিয়ে দিয়ে এসেছে। ছোট ছোট পোলাপান এগুলো কি শুরু করে দিয়েছে? আয়েশার সৎমা রুবিনা এগিয়ে এসে রাগে গজগজ করে বলে উঠল, আমি আমার মেয়েকে নিয়ে যাব। বিয়ে কি মগের মুল্লুক নাকি? ওর আজকে বিয়ে, আমি ওরা ওই জায়গাতেই বিয়ে দেব। অভ্র বাঁকা হেসে বলে উঠল, আরে সৎ শাশুড়ি আম্মা, কি খবর আপনার? শরীর ভালো তো? তার কঠার পিঠে এমন উত্তর পেয়ে মহিলা হকচকিয়ে উঠলেন। রুবিনা রফিকুল সাহেবের দিকে তাকিয়ে বলে উঠলেন, আপনাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড কত ভালো সেটা আমাদের ভালো করে জানা আছে। আপনার ছোট ছেলে বিবাহিত, মেয়েকে তুলে এনে বিয়ে করেছে। মেজ ছেলে রাত বেরাতে নষ্টামি করতে গিয়ে ধরা খেয়ে বিয়ে করেছে। বড় ছেলে তো এখনো বিয়েই করেনি। কী ভাবেন কিছুই জানি না আমরা? আপনার বাড়ির ছেলেরা কেমন সব জানা আছে আমাদের। আমি আমার মেয়েকে দেব না ওই বাড়ি। ইশরাত, রুহানি দুজনেই বুক কেঁপে উঠল এমন একটা কথা শুনে। তাদের দুজনেরই এই এক কথার বানে মেরে ফেলে সবাই। এই দাগ কি কখনো কাটবে না তাদের শরীর থেকে? এটাও একটা ভাবার বিষয়। এত দূরের খবর এই মহিলা জানে কিভাবে? নিজের মানুষেরই কাজ। উজান নিজেকে অনেক কষ্ট করে ধরে রেখেছে। অভ্র ঝলসে যাওয়া চোখে তাকিয়েছে। রফিকুল সাহেব নিজের বাড়ির ছেলেদের নামে এমন বদনাম সহ্য করতে পারলেন না। বলে উঠলেন, আপনাদের মেয়ে না আসলে কি আমাদের বাড়ির ছেলে আনতে পারতো? তাকে জিজ্ঞেস করেন, তাকে ধরে আনা হয়েছে নাকি? রুবিনা বললেন। আমি আমার মেয়েকে নিয়ে যাব। অভ্র বলল। পারলে নিয়ে দেখান। রুবিনা গটগট পায়ে এগিয়ে আসলো আয়েশাকে নিতে। আয়েশা অভ্রর পেছনে আরো লুকিয়ে গেল। রুবিনা গালি দিয়ে উঠলেন, বান্দির বাচ্চা, বের হয়ে আয়। অভ্র ধমকে উঠল, এই মহিলা, এই এক্ষুনি বাড়ি থেকে বের হন। আর একটা কথা বললেই ঠ্যাং ভেঙেই রেখে দেব। রুবিনা ভড়কে গেলেন। চোখ বড় বড় করে তাকালেন অভ্রর দিকে। কত বড় সাহস এই ছেলের! এবার জয়নব বললেন, মেয়ে যা বলবে তাই হবে, এর উপরে আর একটা কথাও শুনবো না আমরা। পরপর আয়েশাকে ডেকে উঠলেন। আয়েশা, আয়েশা আস্তে করে জবাব দিল, জি নানি। তুই কি ফিরে যাবি তোর মায়ের সাথে? না। রুবিনা, আয়েশার বাবা অবাক হলেন মেয়ের জবাব শুনে। যেই মেয়ে তাদের মুখের ওপরে একটা কথাও বলতো না, তার কাজে অবাক না হয়ে পারছেন না তারা। আয়েশার জবাবে রুহানিদের সবার মুখে হাসি ফুটল। জয়নব রুবিনাদের বললেন, তাহলে আর কোনো কথা নেই, তোরা এই বিয়ে মেনে নে। রুবিনা বললেন, এই বিয়ে আমি কখনোই মানব না। আজকে থেকে ওর জন্য আমাদের বাড়ির সব দরজা বন্ধ। ওরে ত্যায্য করলাম আমরা, আর কখনো ওর মুখ দেখতে চাই না। বলেই তারা বেরিয়ে গেল বাড়ি থেকে। হামিদা আয়েশার কাছে এগিয়ে আসলেন। আয়েশার মুখ উঁচু করে ধরল। হামিদা বললেন, কত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, মাশাল্লাহ। সুরাইয়া, হাফসাও এগিয়ে এসে ধরল আয়েশাকে। সবাই অবাক হয়ে বলল, এইটুকু একটা মেয়ে আমার যা। রুবিনারা এগিয়ে আসলো। রুহানিও বলে উঠল, আজকে থেকে তুমি আমাদের চাচি। আয়েশা লজ্জায় মাথা নামিয়ে নিল। রফিকুল সাহেব ভ্রু কুঁচকে অভ্রর দিকে তাকিয়ে আছে। অভ্র সেই দৃষ্টি লক্ষ্য করে বাঁকা হেসে ওখান থেকে চলে গেল। সবকিছুর ভেতরে নীরব ছিল রায়হান। তার আর এইসব ভালো লাগে না। নাটক শুরু হয়েছে বাড়িতে। অসহ্য।
বিরক্তিতে চলে গেল সেখান থেকে। বিকেলের দিকে রুহানিরা সকলে কক্সবাজারকে বিদায় দিয়ে নতুন বউকে নিয়ে বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। ড্রয়িং রুমে পরিবারের সবাই জড়ো হয়ে আছে। রফিকুল সাহেবের সামনের সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে অভ্র আর উজান। ভ্রু তুলে দুজনের দিকে তাকিয়ে আছে রফিকুল মাহতাব। সে মাঝে মাঝে বুঝে ওঠে না, তার মতো এত নরম ভদ্রলোকের ছেলে তার এই ঘাড় তেরা ছোট ভাইয়ের মতো কিভাবে হলো। বসার ধরনটাও একদম সেম। একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে এত মিল হতে পারে সেটা উজানকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এরা দুইজন তার ধৈর্যের পরীক্ষা নেয় বারবার। কিছুটা দূরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আয়েশা, পাশেই ইশরাত, রুহানি, সুমাইয়া। রফিকুল মাহতাব এবার কিছুটা বিরক্ত হয়েই বলে উঠলেন, তুই কি ভুলে গিয়েছিস তুই একজন স্বনামধন্য এমপি হয়ে কিভাবে এই কাজ করতে পারলি? একবারও রেপুটেশনের কথাটা ভাবলি না? বাইরে এখন খবর গেলে কি হবে ভাবতে পারছিস? মেয়েটার বয়সও অনেক কম। তুই ঠিক টাইমে বিয়ে করলে এখন এমন একটা মেয়ের বাপ হয়ে যেতিস তুই। শেষের কথা শুনে ফিক করে হেসে উঠল রুহানি। সবাই তাকিয়ে পড়ল তার দিকে। উজান চোখ গরম করে তাকালো। উজান চোখ গরম খেয়ে মুখে হাত চেপে ধরল। আয়েশা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। সে জানতো না অভ্র এমপি। এত বড় মাপের লোকের সাথে তার বিয়ে হয়েছে ভাবলেই গা শিউরে উঠছে। রফিকুল মাহতাবের কথায় অভ্র বলল, ছেলেদের সঠিক বিয়ের টাইমিং হলো 25 বছর। 25 বছরে আমি বিয়ে করলে বাচ্চা নিতাম 30 বছরে। এত দ্রুত আমি বাচ্চা নিতাম না। আগে বউকে সঠিক নিয়মে ভালোবাসবো, তারপর বাচ্চা নিব। সেই অনুযায়ী 30 বছরে বাচ্চা নিলে এখন আমার বাচ্চার বয়স হতো 2 বছর। অভ্র নির্লজ্জ ঠোঁটকাটা কথাবার্তায় রফিকুল সাহেব থমকে গেলেন। রুহানি নিজেকে অনেক কষ্ট করেও আটকে রাখতে পারল না। আবারও ফিক করে হেসে উঠল। এবার সাথে সুমাইয়াও যোগ হলো। অভ্রর পেছনে রাসেল আর তুহিন দাঁড়িয়েছিল। রাসেল আর তুহিনও জোরে হেসে উঠল চাচার নির্লজ্জ কথায়। আয়েশা চোখ বড় বড় করে তাকালো অভ্রর দিকে। এই লোক কিভাবে অবলীলায় ঘর ভর্তি মানুষের সামনে এমন একটা কথা বলতে পারে? হামিদা, সুমাইয়া, হাফসা ঠোঁট চেপে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। রাফিদ মাহতাব, আফতাব হোসাইন খুক খুক করে কেসে উঠলেন। অথচ পুরো নিলিপ্তভাবে বসে আছে উজান আর অভ্র, যেন এটা একদম সাধারণ একটা কথা বলেছে। তাদের ধারণা কি এমন বলেছে যে সবার এত বড় বড় রিয়াকশন দেওয়া লাগবে। বিরক্তিতে দুজনের ওই ভ্রু কুঁচকে গেল। রফিকুল সাহেব কি বলবেন খুঁজে পাচ্ছেন না। আবার বললেন, এই খবর বাইরে গেলে তোর রেপুটেশনের কি হবে ভেবেছিস? অভ্র আবারও গম্ভীর মুখে স্বীকার। সবার আগে বউ, তারপর রেপুটেশন। রফিকুলের ইচ্ছা করছে উঠে গিয়ে ঠাস ঠাস কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতেই বেয়াদবের মুখে। এতদিন বিয়ে করতে চায়নি, হাজারটা সুন্দর সুন্দর মেয়ে দেখানোর পরেও রাজি হয়নি, আর আজকে কথায় কথায় বউ বউ করছে। একটা মানুষ এভাবে পাল্টি খায় কিভাবে? ভাবতে ভাবতে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এদিকে আয়েশা অভ্রর প্রতিটা জবাবে অবাক না হয়ে পারছে না। এই লোকটা এত নির্লজ্জ কেন? সবার সামনে কিভাবে কথা বলছে? রফিকুল সাহেব আবার বললেন, তুই এটা বললেই তো হবে না। এই কথা এক্ষুনি বাইরে দেওয়া যাবে না। তোদের সবাইকে জানিয়ে আবার বিয়ে করতে হবে। অভ্র হঠাৎ দাঁড়িয়ে গেল। শার্টের হাতা কোণি পর্যন্ত গুটাতে গুটাতে বলল, তাহলে ব্যবস্থা করো বিয়ের। আগামী 1 সপ্তাহের ভেতরে সবাইকে জানিয়ে আমি আবার আয়েশাকে বিয়ে করব। অভ্রর কথায় সবার মুখে হাসি ফুটল। রফিকুল সাহেব আবার বললেন, তাহলে ততদিন আয়েশা সোমায়ার সাথেই থাকবে। অভ্র থমকে গেল। বলে কি এই লোক? তার বউ তার সাথে থাকবে না কেন? আচমকা সবার ভেতরেই অভ্র বলে উঠল, কেন? আমার বউ অন্যের ঘরে থাকবে কেন? আমার বউ আমার সাথেই থাকবে। আজকে আমাদের ফার্স্ট নাইট। অভ্রর জবাবে আরেক দফা সবাই চমকে উঠল। আয়েশা যেন হতবাক হতেও ভুলে গেল। মনে মনে সখানে গালি দিতে ইচ্ছে হলো তার। এ কোন পাগলের পাল্লায় পড়ল সে? তুহিন হো হো করে হেসে উঠল আচমকা। পেট চেপে ধরে হাসতে লাগলো। তার সাথে যোগ হলো রাসেল। দুজনেরই হাসি যেন থামছে না। রফিকুল সাহেব ধমকে উঠল, হাস্য কেন বেয়াদব ছেলে? সবগুলো এক জাতির। সাথে সাথে দুজনেরই হাসি গায়েব হয়ে গেল। মাথা নিচু করে 2 হাত ভাঁজ করে নিচে রেখে ভদ্র ছেলের মতো দাঁড়ালো, কিন্তু মনে মনে দম ফাটা হেসেই যাচ্ছে। রফিকুল সাহেব বললেন, আমার কথায় শেষ কথা। আয়েশা সোমায়ার সাথেই থাকবে এখন। সামনের শুক্রবারে তোদের আবার বিয়ে দেওয়া হবে।
তার আগে কেউ কারোর সাথে কথাই বলবি না। এবার ডেকে উঠল সুমাইয়াকে। সুমাইয়া, সুমাইয়ার সাথে সাথে জবাব দিল। জি চাচু। আয়েশাকে নিজের ঘরে নিয়ে যাও। আচ্ছা। রফিকুল সাহেব আবার বলল। যাকে যাকে দাওয়াত দেওয়ার দিয়ে দাও। কমিউনিটি সেন্টার বুক করো। তোমার দলের একটা মানুষও যেন বাদ না যায়। কাল থেকে কেনাকাটা শুরু করো। অভ্র মাথা নাড়িয়ে সায় দিল। ঘরের দিকে পা বাড়ালো যাওয়ার জন্য। হঠাৎ ডেকে উঠল। আয়েশা, আমার ঘরে আসো তো একটু। আয়েশা চমকে উঠল। সাথে সাথে রফিকুল সাহেব জবাব দিলেন। ও তোমার সাথে কোথাও যাবে না। অভ্র দাঁড়িয়ে গেল। কপাল 4 হাত ভাঁজ করে বলে উঠল। ভাইজান, তুমি আমার বউয়ের পেছনে পড়লে কেন? রফিকুল সাহেব থতমত খেয়ে গেলেন। কিসব ফালতু কথা বলে এই ছেলে। ধমকে উঠল। চুপ করো বেয়াদব ছেলে। মাত্রই কি বলছি শুনছো না তুমি? ও তোমার সাথে কোথাও যাবে না। সুমাইয়া, আয়েশাকে নিয়ে যাও তোমার ঘরে। অভ্র ভ্রু ঘাস করে কিছুক্ষণ তাকিয়ে রইল ভাইয়ের দিকে। পরে গটগট পায়ে স্থান ত্যাগ করল। সুমাইয়া আয়েশাকে নিজের সাথে নিয়ে যাওয়ার সময় রুহানিও সাথে সাথে চলল। হঠাৎ উজান ডেকে উঠল। রুহানি, ঘরে আয়। বলেই উজান ঘরের দিকে চলে গেল। ইশরাতও সুমাইয়ার পেছন পেছন যাচ্ছিল। তখন তুহিনও ডেকে উঠল। ইসরাত, ঘরে আসো। রাসেল কপাল ভাঁজ করে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে উঠল। এরা দিন দুপুরে বউ নিয়ে ঘরে যাচ্ছে কেন? ঘরে এসেই ইশরাত তুহিনের ওপরে ছ্যাত করে উঠল। কি সমস্যা তোমার? দিন দিন এত নির্লজ্জ হয়ে যাচ্ছ কেন? সবার সামনে ডাকলা কেন? তুহিন যেন সাত আসমান থেকে আচমকা নিচে পড়ল। অবাক হয়ে বলল। আজব, আমার বউকে আমি ডাকবো, এটা বল লজ্জার কি আছে? তোমরা সব কয়টা নির্লজ্জ। ছোট বড় কারোর সামনে মুখে লাগাম দিতে পারো না। তুহিন ঠোঁট ফুলিয়ে বলল। ছেদ ছেদ না করে কাছে আসো, তোমাকে একটা চুমু খাই। তোমার চুমো তুমিই খাও, খবিস বেটা। তুহিন ইশরাতের হাত ধরে টেনে কাছে আনলো। যে না চুমু খেতে যাবে, আচমকা ইশরাত তুহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে ছুটে গেল। ইশরাতের কাণ্ডে 2 সেকেন্ড হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তুহিন। হঠাৎ ওয়াশরুম থেকে আওয়াজ আসতেই সেদিকে দৌড় দিল সে। ইশরাত গড়গড় করে বমি করছে। তুহিন হকচকিয়ে গেল। ভয় পেল প্রচুর। হঠাৎ বমি হচ্ছে কেন? দ্রুত যে ইশরাতকে ধরল তুহিন। বমি শেষে মাথায় পানি ঢালল। কোলে করে এনে বিছানায় গুছিয়ে দিল। পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে উঠল। ঠিক আছে যান। ইশরাত মাথা নাড়ালো। হঠাৎ তুহিন বকতে শুরু করল। ঠিক মতো খাওয়া দাওয়া করবা না, না খেয়ে খেয়ে থাকবা, বমি তো হবেই। তোমার থেকে 2 বছরে বাচ্চাও বেশি হাত খায়। ইশরাত বিরক্ত হয়ে বলে উঠল। চুপ করো বাল। বউয়ের ধমক খেয়ে তুহিন চুপ হয়ে গেল। উজানের পেছন পেছন রুহানিও ঘরে ঢুকল। ঢুকেই বলে উঠল। ডাকলেন কেন? উজান ফিরে তাকালো। কেন ডাকতে পারি না? সবার সামনে এইভাবে ডেকে আনার মানেটা কি? আমার বউকে আমি ডেকেছি, তাতে কার কি আসে যায়? রুহানি একা একা বিড়বিড় করল। শুধু বউ বউ করে, বউয়ের অধিকার দেওয়ার নাম নেই। উজান বলে উঠল। বউয়ের অধিকার? রুহানি চমকে উঠল। এরে শুনে ফেলেছে নাকি? কার নাকি অন্য কিছু? উজান রুহানির দিকে এগিয়ে আসতে আসতে আবার বলল। বউয়ের অধিকার লাগবে? রুহানি নজর দিল উজানের চোখের দিকে। আবারও সেই নজর। উজানের এই চোখে তাকালে রবীন্দ্রনাথের সেই সংলাপটা মাথায় ঘুরপাক খায়। প্রহর শেষের আলোয় রাঙ্গা সেই দিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। রুহানি চোখ সরিয়ে নিল। মাথা নিচু করে আস্তে করে বলল। এভাবে তাকাবেন না উজান ভাই, কেমন যেন লাগে। উজান এক পা এগিয়ে আসলো। হাসকি স্বরে বলে উঠল। কেমন লাগে? রুহানি এক পা পিছিয়ে গেল। অস্থির কণ্ঠে জবাব দিল। অস্থির লাগে। উজান একদম কাছে এসে দাঁড়ালো। তাকে আমার দিকে। রুহানি মাথা নাড়িয়ে বলল। না। উজান রুহানির মাথার পিছনে চেপে ধরল। রুহানির মাথা উঁচু করে ধরল তার দিকে। রুহানি চোখ বন্ধ করে ফেলল। উজান কিছু বলতে যাবে, হুট করে ঘরের ভেতরে ঢুকে গেল সুমন। ঘরে ঢুকে বলতে শুরু করল। উজান ভাই, তোমাকে বড় আব্বু ডাকে। মুহূর্তে উজান রুহানি ছিটকে দূরে সরে গেল। সুমন থতমত খেয়ে গেল। চোখ পিটপিট করে উজান রুহানির দিকে তাকালো। উজান মাথা চুলকে বিড়বিড় করল। শালা। সুমন ভুল টাইমে এন্ট্রি করেছে বোধগম্য হতেই চেঁচিয়ে উঠল। সরি, আমার ভুল হয়ে গেছে।
বলেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। রুহানি দাঁত কটমট করে তাকালো উজানের দিকে। উজান তার দৃষ্টি তোয়াক্কা না করে শার্টের কলার ঝাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। উজান রফিকুল সাহেবের ঘরে ঢুকতেই দেখল সেখানে আগে থেকে রায়হান আর অব্র উপস্থিত আছে। তাকে দেখেই রফিকুল সাহেব ডেকে উঠলেন। এসেছো, এখানে আসো। উজান গিয়ে রায়হান আর অভ্র দুজনের মাঝে দাঁড়ালো। রফিকুল সাহেব বললেন, কালকের ভেতরে সকলকে দাওয়াত দিয়ে দাও, তোমরা বিয়ের কেনাকাটা শুরু করো। অভ্রর দিকে তাকিয়ে বলল, আয়েশা আসার সময় তেমন পোশাক নিয়ে আসেনি, ওর যাবতীয় যা যা প্রয়োজন সব কিনে দাও। অভ্র মাথা নাড়িয়ে সায় দিল। রফিকুল সাহেব আবার বললেন, কোন কনভেনশন হল ঠিক করবে ভেবেছো? হ্যাঁ ভেবেছি, কোনটা? হোটেল ইন্টারকন্টিনেন্টালের। আচ্ছা ঠিক আছে। রফিকুল সাহেব উজানের দিকে তাকালেন। এবার বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে উজান। উজানকে বলে উঠলেন রফিকুল সাহেব, অনেক বাজার সদাই করতে হবে। কাল বিকালে তুমি, রায়হান, তুহিন সবাই মিলে গিয়ে বাজার করে আনবে। লিস্ট তোমার মায়ের থেকে নিয়ে যাবে। উজান মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, আর কিছু? রফিকুল সাহেবের ভ্রু কুঁচকে গেল। বললেন, না। উজান বলল। তাহলে আমি যাচ্ছি। বলেই অপর পক্ষের জবাব না শুনেই স্থান ত্যাগ করল। উজানের কাজে রায়হান বিরক্ত হয়ে বাবাকে বলল, তোমার এই ছেলেটা ভীষণ বেয়াদব হয়েছে বাবা। তোমাদের অতিরিক্ত রায় পেতে পেতে একদম বিগড়ে গিয়েছে। বিগড়ে গেলেও অন্তত পরিবারের সব ধরনের কাজে তাকে পাওয়া যায়। রাত বেরাতে বাড়ি ফেরে না, কাজকাম ঠিক মতো করে। অভ্র কথায় রায়হান তড়ক করে তাকালো অভ্রর দিকে। অভ্রও তাকালো। খোঁচাটা জায়গা মতো লেগেছে বুঝতে পেরে গা জ্বালানো হাসি দিল অভ্র। রায়হান দাঁত কটমট করে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রায়হানের বিয়ের কথা চলছে বাড়িতে, কিন্তু সে বান্দা বিয়ে করতে রাজি না। মা চাষিদের ধারণা সেও নিশ্চয়ই নিজয় থেকে কোনো দ্বিগুণ ছোট মেয়ের প্রেমের পাল্লায় পড়েছে। মেয়ের বাড়ির লোকেরা এত ছোট মেয়ে বিয়ে দেবে না, তাই সেও এখন বিয়ে করছে না। না হলে বিয়ে না করার মানে কি? এমনিতেও তাদের বাড়ির ছেলেদের রেকর্ড মাশাল্লাহ অনেক ভালোর পর্যায়ে চলে গিয়েছে। পরদিনে আত্মীয় স্বজন, বড় বড় রাজনীতিবিদ সকলকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে। এদিকে উজানের অফিসে কাজের প্রেশার বেড়েছে। টানা বেশ কয়েকদিন অফিসে না থাকায় অনেক কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো খুব দ্রুত শেষ করছে। কাজ আরও কিছুটা আগিয়ে রাখার চেষ্টা করছে। চাচার বিয়ে যেহেতু বড় করে হচ্ছে, ওদিকের প্রেশারও বেশি। সব মিলে হিমশিম খাচ্ছে উজান, সাথে তুহিনও কম খাচ্ছে না। হুট করে সব হওয়াতে কে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছে না। আজ সবাই শপিং করতে যাবে সকলে। রুহানি, ইশরাত, সুমাইয়া, আয়েশা, হামিদা, সুরাইয়া, হাফসা সকলে দুপুরের দিকে ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ল। অভ্র, তুহিন, উজান, রাসেলকেও বাড়িতে নেই। ওরা পরে শপিং মলে সবার সাথে যোগ হবে। ড্রাইভিং সিটে বসে আছে অভ্র, পাশে উজান, পেছনে রাসেল আর তুহিন। আইনমন্ত্রীর বাড়িতে গিয়েছিল তারা, সেখান থেকেই ফিরেছে। নানা কথার মাঝে রাসেল বলে উঠল, যাই বলো তোমরা, মন্ত্রীর মেয়েটা কিন্তু সুন্দর আছে। তুহিন রাসেলের মাথায় থাপ্পড় মারল। শালা চুপ কর, আইনমন্ত্রীর মেয়ে ওইটা। রাসেল মাথা ডলতে ডলতে বলল, তো কি হয়েছে? ভালোবাসা তো এত কিছু দেখে না। অভ্র জিজ্ঞেস করল, ভালোবেসে ফেলেছিস? আরে না না, ভালোবাসা এভাবে হয় নাকি গো? এমনি মেয়েটা অনেক সুন্দর আছে। বলেই দাঁত কেলিয়ে হাসল। তুহিন বলল, ভাই সাবধানে কথা ক, আইনমন্ত্রীর মেয়ে ওটা। ওনার কানে কিছু গেলে সোজা হাজতে ভরবে তোরে, পরে সারা জীবন জেলের ভাত খাইস। উজান অভ্রকে জিজ্ঞেস করল, বলল, আর কোনো কাজ বাকি আছে? না। অভ্র জবাব দিলে উজান আবারও বলল, তাহলে শপিং মলে চলো এবার। তুহিন খুক করে কেসে উঠে বলল, কেন ভাই, বউ ছাড়া বুঝি থাকতে পারছো না? উজানের কাট উত্তর দিল, না, আমার ইমিডিয়েটলি বউ দরকার। উজানের কথায় চোখ বড় করে তাকালো রাসেল আর তুহিন। অভ্র গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। রাসেল সেদিকে তাকিয়ে বলে উঠল, এবার কি তুমিও বউ ছাড়া থাকতে পারছো না চাচা? নতুন বিয়ে, নতুন বউ, তাকে ছাড়া এতক্ষণ ছিলাম, এটাই অনেক বড় ব্যাপার স্যাপার। আমারও ইমিডিয়েটলি বউ দরকার। তুহিন অস্থির হয়ে বলে উঠল, চাচা আরো জোরে চালাও। রাসেল ভ্রু কুঁচকে বলল, এবার তোর কি হলো? তুহিন দাঁত বের করে বলল, আমারও ইমিডিয়েটলি বউ দরকার। হঠাৎ রাসেল চেঁচিয়ে উঠল,
কি ইমিডিয়েটলি বউ দরকার শুরু করলা তোমরা কি ভুলে গেছো আমি সিঙ্গেল মানুষ? এখন আমি কিভাবে বলবো আমারও বউ দরকার? আমার বুঝি কষ্ট হয় না? অভ্র, উজান, তুহিন একসাথে ধমকে উঠল। শাট আপ। রাসেল থতমত খেয়ে গেল, শুকনো ঠোক গিল। তার চরম ভুল হয়ে গিয়েছে এইসব বিবাহিত পুরুষের সাথে আসা। হামিদা, সুরাইয়া, হাফসা শাড়ির সেকশনে শাড়ি দেখছে। রুহানি, ইশরাত, আয়েশা, সুমাইয়া মেয়েদের একটা সেকশনে এসেছে। আয়েশার জন্য বেশ কিছু পোশাক নেওয়া লাগবে। তখন সেখানে হাজির হলো উজান, অভ্র, তুহিন, রাসেল। অভ্রকে দেখে আয়েশা একটু গুটিয়ে গেল। মেয়েটা সবার সাথে ভালোই মিশে গিয়েছে। রাসেল প্রথমে যেভাবে বলেছিল আয়েশা অনেক কম কথা বলে, কারোর সাথে মিশে না, আসলে এতটাও এমন না আয়েশা। আয়েশা অনেকটা মিশে গিয়েছে রুহানিদের সাথে। ওদের কাছে আসতেই তুহিন বলল। আর কত দূর? তুহিনের প্রশ্নে রুহানি জবাব দিল। আরো অনেক কিছুই বাকি আছে। তুহিন বলল। আচ্ছা। রুহানি চোখ তুলে একবার উজানের দিকে তাকালো। উজান তাকিয়েই ছিল। রুহানিকে তাকাতে দেখে ভ্রু তুলল উজান। রুহানি চোখ নামিয়ে ফেলল। ওরা সবাই সেই সেকশনে ঘুরে ঘুরে দেখছিল মেয়েদের, যেখানে যাবতীয় জিনিস পাওয়া যায়। সামনে ছিলেন আয়েশা আর সুমাইয়া, আর তাদের পিছনে হাঁটছিলেন রুহানি আর ইশরাত। রুহানি আর ইশরাত কথা বলছিল। হঠাৎ কোনো আগাম সতর্কতা ছাড়া তুহিন ইশরাতকে সেখান থেকে টেনে নিয়ে চলে গেল। রুহানি তৎক্ষণাৎ বিস্ময়ে মুখে হাত চেপে ধরল, আর এক হাতে বাড়িয়ে কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই পাশ থেকে উজান এসে তার হাত টেনে নিয়ে অন্য পাশে চলে গেল। আয়েশার হাতে সুন্দর একটা গাউন ধরিয়ে দিল সুমাইয়া। ফিটিং রুমে ঠেলে দিয়ে বলল, এটা একবার ট্রাই করে আসো তো, অনেক সুন্দর লাগবে তোমাকে এটাই। আয়েশা গাউনটা হাতে নিয়ে ফিটিং রুমে ঢুকলো। আয়েশাকে ভেতরে পাঠিয়ে সুমাইয়া পেছনে ফিরে কাউকে না দেখে চমকে উঠল। গেল কই সব? ডান পাশে তাকাতে যেতেই আচমকা সামনে হাজির হলো রাসেল। হঠাৎ সামনে চলে আসায় ভয়ে লাফিয়ে উঠল সুমাইয়া। পরপর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থমকে উঠল। এভাবে ভূতের মতো সামনে আসা মানে কি রাসেল ভাই? রাসেল দাঁত বের করে হাসল। সুমাইয়ার রাগ বেড়ে গেল আরো, ধমকে উঠল। কি সমস্যা? বলদের মতো হাসছো কেন? রাসেলের হাসি বন্ধ হয়ে গেল। সুমাইয়ার হাত টেনে ধরে বলল, চলো আমার সঙ্গে। আরে আরে করো কি? আমাকে কই নিয়ে যাও, ভেতরে আয়েশা রয়েছে। আয়েশার জন্য এর জামাই আছে। গাউনের পেছনে চেইনটা কিছুতেই আটকাতে পারছে না আয়েশা। আয়নার সামনে পিঠ ফিরিয়ে হাত দিয়ে চেষ্টা করে যাচ্ছে সেই কখন থেকে। হঠাৎ দরজা ঠেলে ভেতরে অভ্র ঢুকল। আচমকা দরজা খোলার আওয়াজে চমকে সামনে তাকালো আয়েশা। এ সময় অভ্রকে এখানে দেখে তার হৃদয় বেপরোয়া ঢেউয়ের মতো লাফিয়ে উঠল। অভ্র আয়েশার চোখে চোখ রেখে ধীরে ধীরে এগিয়ে আসছে। ভয়ে পিছু হটতে লাগলো আয়েশা। পৌঁছাতে পেছাতে তার পিঠ ঠেকে গেল আয়নার সঙ্গে। গলা শুকিয়ে আসছিল, শরীর অচেতনভাবে কাঁপছিল। অভ্র একদম কাছে এসে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, ভয় পাচ্ছ? আয়েশা মাথা নাড়িয়ে না বোঝালো। অভ্র হালকা হাসল। আয়েশা তাকালো অভ্রর দিকে। ছেলেদের হাসলেও যে এত সুন্দর লাগে সেটা অভ্রকে না দেখলে সে জানতই না। তার মুগ্ধ নজরে তাকানোর মাঝে অভ্র বলে উঠল, ওই দিন ডাকলাম আসুনি কেন? আয়েশা মাথা নিচু করে বলল, বড় ভাইয়া তো নিষেধ করলো। নিষেধ করলো আর আসলে না, তার মানে তুমি আমার অবাধ্য হয়েছো। আমার কথার অবাধ্য হওয়ার জন্য তোমাকে এখন শাস্তি পেতে হবে। আয়েশার বুক ধক করে উঠল। মাথা উঁচিয়ে জিজ্ঞেস করল, কি শাস্তি? অভ্র আর কিছু বলার বা করার সুযোগ দিল না আয়েশাকে। আচমকা আয়েশার গলা চেপে ধরে কাছে টেনে উঁচিয়ে ধরল। সাথে সাথে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল অভ্র। অতর্কিত হামলায় আয়েশা স্তব্ধ হয়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শক্ত করে অভ্রর বুকের শার্ট খামচে ধরল। চোখ খিচে বন্ধ করে ফেলল। পাশাপাশি হাঁটছে ইশরাত আর তুহিন। ইশরাতের শরীরটা ভালো লাগছে না, হঠাৎ শরীর দুর্বল হয়ে পড়েছে। তুহিন একমনে কথা বলেই চলেছে, কিন্তু ইশরাতের কানে কোনো কথাই যাচ্ছে না। হঠাৎ মাথা ঘুরে উঠলে তুহিন হাত শক্ত করে ধরে বসল। উজান রুহানিকে টানতে টানতে পার্কিং লটে নিয়ে এলো। তাদের গাড়ির সামনে আসতেই উজান হাত ছেড়ে দিল। ছাড়া পেতেই রুহানি খেকিয়ে উঠল, কি সমস্যা? সবাই উপরে, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? প্রেম করতে। উজানের অপ্রত্যাশিত জবাবে রুহানি হকচকিয়ে তাকালো উজানের দিকে। উজান গাড়ির পেছনে দরজার সাথে হেলান দিয়ে দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুহানি এগিয়ে গেল উজানের দিকে।
কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে বলে উঠল। কি বললেন আপনি? উজান ভ্রু তুলে বলল। প্র্যাকটিক্যালি বোঝাবো? উজানের কথায় রুহানি চোখের পলক ফেলল কয়েকবার। রুহানি আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাবে, অমনি উজান হাত চেপে ধরল। সেকেন্ডের ভেতরে গাড়ির পেছনের দরজা খুলে এক প্রকার গাড়িতে ভেতরে ছুঁড়ে ফেলল রুহানিকে। রুহানি চমকানোরও সময় পেল না, সাথে সাথে উজানও ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুহানি সোজা হয়ে জানালার সাথে লেপ্টে গেল। বিস্ময়ে চোখে তাকালো উজানের দিকে। উজান একদম এগিয়ে আসলো রুহানির দিকে। রুহানি আস্তে করে বলে উঠল। কি করছেন উজান ভাই? উজান আঙ্গুল চেপে ধরল রুহানির ঠোঁটে। উজানের দৃষ্টি সোজা রুহানির ঠোঁটের ওপর। সেদিকে নজর রেখেই উজান হাসকি স্বরে বলে উঠল। জাস্ট সে উজান। রুহানির নিঃশ্বাস ভারী হয়ে আসলো, দম বন্ধ হয়ে আসলো। উজানকে একদমই স্বাভাবিক মনে হচ্ছে না। উজানের বুক দ্রুত ওঠানামা করছে। রুহানি জানালার সাথে আরও মিশে গেল। উজান সোজা হয়ে সিটে বসল। উজানকে নিজের ওপর থেকে সরতে দেখে রুহানি প্রশান্তির নিঃশ্বাস নিতে যাবে, সাথে সাথে আবারও চোখ আসমানে উঠে গেল তার। উজান আচমকা কোলে তুলে নিল রুহানিকে। উজানের কোলের ওপর বসে আছে রুহানি। তার 2 পা উজানের 2 পাশে উপলব্ধি হতেই রুহানি ছটফট করে উঠল। সরে আসতে গেলে উজান শক্ত করে কোমর চেপে ধরল। রুহানি অসহায়ভাবে তাকালো। কি করতে চাইছে কি উজান ভাই? উজানের চোখের দিকে চোখ গেল রুহানির। সেই দৃষ্টি, আবারও সেই দৃষ্টি। রুহানির নিঃশ্বাস এলোমেলো হয়ে গেল। কাঁদো কাঁদো চোখে তাকিয়ে রইল। উজান রুহানির মাথার পেছনে চেপে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসলো রুহানির মুখ। রুহানি চোখ খিচে বন্ধ করে ফেলল। উজান গভীর কণ্ঠে ডেকে উঠল। রুহানি? রুহানি চোখ বন্ধ রেখেই ছোট করে জবাব দিল। থাকা। রুহানি চোখ আরো খিচে নিল। উজান কোমরে রাখা হাত আরো শক্ত করল, আবার বলল থাকা। রুহানি চোখ পিটপিট করে তাকালো। নজর আটকে গেল উজানের চোখে। উজানের চোখে এক ধরনের মাদকতা বিরাজমান। রুহানি আটকে গেল সেই নিঃশক্ত দৃষ্টিতে। উজান রুহানির মাথায় চাপ দিল। রুহানি আরও এগিয়ে আসলো। হঠাৎ রুহানির ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল উজান। রুহানির সারা অঙ্গ শিউরে উঠল। খামছে ধরল উজানের কলার। উজান অস্থির হয়ে পড়ল। উজানের অস্থিরতায় রুহানি কুলাতে পারছে না, ছটফটিয়ে উঠছে। হঠাৎ গাড়ির ভেতরে ঝংকার তুলে উজানের ফোন বেজে উঠল। ফোনের আওয়াজে রুহানি আরও নড়াচড়া বাড়িয়ে দিল। ফোন প্রথমে বেজে কেটে গেল, আবারও বেজে উঠল। উজান বিরক্তের চরম পর্যায়ে চলে গেল এবার। রুহানিকে ছেড়ে রেগে মেগে ফোন হাতে নিল। তুহিন ফোন করছে। মনে মনে বিশ্রী এক গালি দিল উজান। উজান ফোন রিসিভ করে কানে তুলতেই বড়সড় একটা গালি দিতে যাচ্ছিল। এমন সময় ওপাশ থেকে তুহিনের কণ্ঠ ভেসে এলো। ভাইয়া, ভাইয়া শোনো। তুহিনের কণ্ঠে আতঙ্ক আর অস্থিরতা ভেসে আসতেই উজানের কপালে ভাঁজ পড়ল। সে দ্রুত রুহানিকে নিয়েই সোজা হয়ে বসল। কি হয়েছে তুহিন? চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল উজান। ওপাশ থেকে হাঁপাতে হাঁপাতে তুহিন বলল, ভাইয়া, ভাইয়া ইস্যু জ্ঞান হারিয়েছে। কথাটা শুনেই উজান হক চকিয়ে উঠল। বিন্দুমাত্র দেরি না করে উঠে বলল, দ্রুত পার্কিংয়ে নিয়ে আয়, আমি গাড়ির কাছে আছি। বলেই ফোন কেটে দিল। রুহানি উৎকণ্ঠিত চোখে তার দিকে তাকিয়েছিল। ফোন কেটে যেতেই সে জিজ্ঞেস করল, কি হয়েছে? ইসরাত অজ্ঞান হয়ে গেছে। রুহানি মুখে হাত চেপে ধরল। কি বলেন, কিভাবে হলো? উজান বিরক্ত গলায় বলল, আচ্ছা, আমি কিভাবে জানবো? এরপর ওই গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে গেল দুজন। কিছুক্ষণ না যেতেই তুহিন ছুটে এলো। তার কোলে থাকা ইসরাত অচেতন হয়ে আছে, মুখটা ফ্যাকাশে। তুহিন নিজেও অস্থির হয়ে পড়েছে। তাদের পেছনে সুমাইয়া, রাসেল, অভ্র, আয়েশা, সুরাইয়া, হাফসা, হামিদা সবাই দৌড়ে এসেছে। উজান যদিও সবাইকে একসাথে না আসতে বারণ করেছিল, তবু কেউ শোনেনি। সরাসরি সবাই ছুটে গেল হাসপাতালে। হাসপাতালের কেবিনে ইসরাতকে শুইয়ে দেওয়া হলো। সাদা আলোয় ভরা কেবিনের চারপাশে অস্বস্তির ছাপ। মহিলা ডাক্তার থেটোস্কোপের কানে গুজে একের পর এক পরীক্ষা করছেন। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তুহিন কেঁদে দেবার মতো অবস্থা। ঠোঁট শুকিয়ে গেছে, হাত কাঁপছে। উজান পিঠে হাত রেখেছে তাকে শান্ত করার জন্য। পাশেই অফ্র, রাসেল দাঁড়িয়ে। ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা করে উঠে দাঁড়ালেন। তারপর সবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, পেশেন্টের হাজবেন্ডকে? তুহিন দ্রুত সামনে এগিয়ে গেল, কাপা কণ্ঠে বলল, আমি ডাক্তার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বললেন,
মিষ্টি খাওয়ান জনাব, আপনি বাবা হতে এক মুহূর্তের জন্য সবাই হতবাক হয়ে গেল। তুহিনের চোখ বড় বড় হয়ে গেল, মুখ ফাঁকা হয়ে গেল অবচেতনায়। রাসেল হেসে উঠল, সাথে সাথেই তুহিনের মুখ হাত দিয়ে চেপে বন্ধ করল সে। আরে মুখ বন্ধ কর, মিষ্টির বদলে তো মশা ঢুকে যাবে। সবাই হেসে উঠল। এমন সময় হামিদা বেগম চোখ ছলছল নিয়ে এগিয়ে গেলেন ডাক্তারের দিকে। গলা কেঁপে উঠল তার। ডাক্তার, ডাক্তার, সত্যি বলছেন তো? ডাক্তার হেসে মাথা নাড়লেন। হ্যাঁ আন্টি, একদম সত্যি বলছি। পেশেন্টের জ্ঞান ফিরলে একবার চেক আপ করে যাবেন, কতদিন চলছে সেটা নিশ্চিত হয়ে যাবে। হামিদা কিছু বলতে পারলেন না, হাত দুটো বুকের কাছে জড়িয়ে ধরে রাখলেন। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে গেলেন। তুহিন তখন ইশরাতের বিছানার পাশে বসে তার হাত শক্ত করে ধরে রেখেছে, চোখের কোণে আনন্দ অশ্রু। এ সময়ে তাদের একান্তে থাকার দরকার, তাই ধীরে ধীরে সবাই কেবিন ছেড়ে বাইরে চলে এলো। সবাই বেরিয়ে যেতেই তুহিন ইশরাতের ওপর ঝুঁকে তার কপালে গভীর একটা চুমু দিল। কিছুক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখলো কপালে, চোখ বেয়ে অশ্রু বের হলো। আর সে সব দিক দিয়ে পূর্ণতা পেয়েছে। আল্লাহ তাকে সব দিক দিয়ে পরিপূর্ণতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তুহিন কপাল থেকে নেমে ইশরাতের শুকনো ঠোঁটে আলতো করে চুমু খেল। কেবিনে থেকে বের হতেই হামিদাকে জড়িয়ে ধরল সুমাইয়া আর হাফসা। হাফসা হেসে বলে উঠল, আপা, 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 আমরা দাদি হচ্ছি। সুরাইয়া খুশিতে উচ্ছ্বাসে গলা কাঁপিয়ে বলল, আমরা প্রথমবারের মতো দাদি হচ্ছি আপা। হামিদা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কান্না ভেসে এলো আনন্দে। বারবার মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা দাদি হচ্ছি। রুহানি ঝাঁপিয়ে পড়ল সুমাইয়ার দিকে, জড়িয়ে ধরে খুশিতে বলে উঠল, সুমু বেবি, আমি ফুপু হচ্ছি। সুমাইয়া অবাক হয়ে ভ্রু কুঁচকাল, তাকে সরিয়ে দিল ধাক্কা দিয়ে। তুই ফুপু হচ্ছিস কিভাবে? তুই তো হবি চাচি। রুহানি চোখ ছোট ছোট করে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, চাচির আগে আমি ফুপু হব। উজান ঠোঁটে ক্ষীণ হাসি নিয়ে দাঁড়িয়েছিল। রুহানির কথা শুনে ভ্রুদয় ভাঁজ পড়ল তার। পাশ থেকে রাসেল উজানকে বলে উঠল, তার মানে ভাই তুমি চাচার বদলে ফুফা হচ্ছ? উজান বুকে হাত ভাঁজ করে আরাম করে দাঁড়িয়ে বলল, কয়েকদিন পর বাবু হব। রাসেল খোঁচা দিল এবার। এতদিন কি করলা তুমি ভাই? বিয়ে তো একসাথেই হয়েছিল, বড় ভাই হয়েও তোমার আগে ছোট ভাই বাবা হয়ে যাচ্ছে। শেম অন ইউ ভাই, শেম অন ইউ। নিজের সম্মানে আঘাত লাগায় উজান দাঁত কটমট করে তাকালো রুহানির দিকে। ঠিক সেই সময়ে রুহানিও তাকালো। উজানকে নিজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতে দেখে রুহানি হক চকিয়ে উঠল। এই উজান ভাইয়ের আবার হঠাৎ কি হলো? রাসেল এবার গেল অভ্রর কাছে, মাথা নাড়িয়ে বলে উঠল, জীবনে কি করলা চাচা? তোমার ভাইপোর বাপ হয়ে যাচ্ছে, মানে দাদা হয়ে যাচ্ছ, অথচ তুমি এখনো শুকনো মুখে বসে আছো। লজ্জা হওয়া উচিত। অভ্র আর চোখে তাকিয়ে বলে উঠল, শুক্রবার খালি বিয়েটা একবার হতে দে, সামনের মাসেই তোদের সুখবর দিয়ে দেবো ইনশাল্লাহ। রাসেল বিড়বিড় করল, সো ফাস্ট। কিছুক্ষণের ভেতরে হাত ভর্তি মিষ্টির প্যাকেট নিয়ে হসপিটালে হাজির হলেন রফিকুল মাহতাব, রাফিদ মাহতাব, আফতাব হোসাইন। ইশরাতের জ্ঞান ফিরে সুখবর শুনে এক চোট কাদা হয়ে গিয়েছে তার জ্ঞান ফিরতেই চেক আপ করিয়ে এনেছে তুহিন। রিপোর্ট কাল দিবে। রাত 10টা বাজলে সবাই বাড়ি ফিরে আসলো। পরদিন তুহিন গিয়ে রিপোর্ট নিয়ে আসলো। রিপোর্টে দেখাচ্ছে ইশরাত 1.5 মাসের প্রেগনেন্ট। বাড়িতে ডাবল খুশির জোয়ার এসেছে, কারো মুখ থেকে হাসি সরছেই না যেন। কিছুদিন ধরে সুমাইয়া আর রুহানি নাচ শিখছে হলুদে নাচার জন্য। তুহিন ভাইয়ের বিয়েতে রুহানি নাচতে পারেনি, এই আফসোস তার কোনো দিনও যাবে না। সেই আফসোস কিছুটা কমানোর জন্য সে এবার পুরো দমে আনন্দ করছে, নাচ শিখছে। পরশুদিন গায়ে হলুদ, আরও অনেক টুকটাক কেনাকাটা বাকি আছে তাদের। সেগুলো কেনাকাটা করতে শুধু হামিদা, সুরাইয়া, হাফসা যাচ্ছেন এবার। অভ্রর গায়ে হলুদ আজ সকাল থেকেই এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ঢাকার অন্যতম অভিজাত স্থান হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঝলমলে সাজে সেজে উঠেছে। চারদিক জুড়ে আলোর বাহার, ফুলের গন্ধ, যেন চারপাশ মোহময় হয়ে উঠেছে। ইতিমধ্যেই আত্মীয় স্বজন থেকে শুরু করে রাজনীতিবিদ, প্রভাবশালী অতিথিরা একে একে এসে পৌঁছে গেছেন। শুধু অপেক্ষা বউয়ের আগমনের। আয়েশা, রুহানি, সুমাইয়া আর ইশরাত এখনও পার্লার থেকে ফেরেনি। তাদের ছাড়া সব কিছুই অপূর্ণ মনে হচ্ছে।
তাদের সাথে সামিয়া, ইরাও আছে। 2 দিন আগে তুহিন আর রাসেল গিয়ে সামিয়া আর ইরাকে নিয়ে এসেছে। স্টেজের পাশে দাঁড়িয়ে আছে অভ্র, সাথে উজান, তুহিন, রাসেল, তাহের, নাহিদ আর ওমর। সকলের পরনে হলুদ পাঞ্জাবি। তারা বিভিন্ন বিষয়ে গল্পে মশগুল। বর্তমানে গল্পের মুখ্য বিষয় হলো মেয়েরা সময় সময় দেরি করে। গেটের সামনে অতিথি আপ্যায়নের দায়িত্বে দাঁড়িয়ে আছেন রফিকুল সাহেব, রাফিদ মাহতাব এবং আফতাব হোসাইন। অতিথি প্রবেশ করলে আন্তরিক অভ্যর্থনায় সাদর সম্ভাবনায় জানাচ্ছেন তারা। হোটেলের বাইরে ও ভেতরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রোটোকল নিশ্চিত করা হয়েছে। ঠিক এমন সময় বাইরে এসে থামল একটি অভিজাত কালো প্রাইভেট কার। গাড়ি থেকে প্রথমে নামলেন আইনমন্ত্রী জালাল শেখ। সাথে সাথেই রফিকুল সাহেব এগিয়ে গেলেন তাকে অভ্যর্থনা জানাতে। পরক্ষণে গাড়ি দরজা থেকে নেমে এলো এক আলোকিত চেহারার তরুণী। হলুদ রঙের শাড়িতে অপরূপ লাগছে তাকে। সবার চোখ একে একে ঘুরে গেল তার দিকে। আইনমন্ত্রী জালাল শেখের একমাত্র কন্যা হায়াত জাহরা। সদ্য যৌবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা এই তরুণী এখন ওনার সেকেন্ড ইয়ারে পড়ছে। সৌন্দর্যে যেমন মনোমুগ্ধকর, আচরণে তেমনই ভদ্র ও মার্জিত। তার দেখা সহজে পাওয়া যায় না। রফিকুল সাহেব এগিয়ে এসে জালাল শেখের সঙ্গে করমর্দন করলেন। উজ্জ্বল হাসি ছড়িয়ে জালাল শেখ মেয়ের দিকে তাকিয়ে গর্বভরে বললেন, এটা আমার একমাত্র রাজকন্যা হায়াত জাহরা। হায়াত মিষ্টি এক চিলতে হাসি মুখে এনে ভদ্রভাবে রফিকুল সাহেবকে সালাম জানালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। সৌজন্য মাখা সেই সম্ভাষণ শুনে রফিকুল সাহেবও আপন স্নেহে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। জালাল শেখ বললেন, আপনার মেয়েরা কোথায়? হায়াত তো এখানে কিছুই চেনে না, কারোর সাথে পরিচয় নেই। ওদের সাথে হায়াত না হয়। জালাল শেখের কথা সম্পূর্ণ করার আগেই রফিকুল সাহেব বলে উঠলেন, অবশ্যই অবশ্যই, ওরা তো এখনো পার্লার থেকে ফেরেনি, কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। তাদের কথার মাঝের সেখানে রুহানিদের গাড়ি এসে থামল। রফিকুল সাহেব সেদিকে তাকিয়ে বলে উঠলেন, ওই তো আমার মেয়েরা চলে এসেছে। রুহানিরা বেরিয়ে আসলো গাড়ি থেকে। রফিকুল সাহেব ডাকলেন কাছে। হায়াত তাকিয়ে দেখল 6টা মেয়েকে, মাঝেরটা বউ। তার সাজেই বোঝা যাচ্ছে। তার পাশের মেয়েগুলো একই শাড়ি পরা, একই সাজে, নাইস কম্বিনেশন। রুহানিরা এগিয়ে আসলে রফিকুল সাহেব পরিচয় করিয়ে দিল সবার সাথে। রুহানিকে বলল, রুহানি, তোমাদের সাথে নিয়ে যাও হায়াতকে, তোমাদের বড় আপু হয়। রুহানি হেসে এগিয়ে এসে হায়াতের হাত ধরল। রুহানি বলল, চলুন আমাদের সঙ্গে। রাসেল বিরক্ত হয়ে বলে উঠল, কিরে ভাই, বুঝি না, বর সেই কখন থেকে এসে বসে আছে, এদিকে বইয়ের কোনো খবর নাই। কারো সাজতে এত সময় লাগে নাকি? তুহিন বলল, ওই তো চলে এসেছে। সবার দৃষ্টি হঠাৎ সামনের দিকে চলে গেল। আলো আধারের মিশেলে ধীরে ধীরে এগিয়ে আসছে মেয়েরা। মাথা নিচু করে নরম পদক্ষেপে হাঁটছে আয়েশা। হলুদ শাড়িতে যেন এক হলুদ পরি হেঁটে আসছে। তার পাশে রুহানি, সুমাইয়া, ইশরাত, ইরা, সামিয়া আর হায়াত। হাসি ঠাট্টায় মেতে সবাই এগিয়ে আসছে। মুহূর্তের জন্য সময় থমকে গেল। উজানের বুক ধরফর করতে লাগলো রুহানিকে দেখে। তার ঠোঁটে অনিচ্ছাকৃত এক প্রশান্ত হাসি খেলে গেল। অব্র চোখ আটকে রইল আয়েশার মায়াবী চাহনিতে। তুহিনা স্তব্ধ হয়ে গেল ইশরাতকে দেখে। তাদের এই নিঃশব্দ বিস্ময় ভেঙে দিল রাসেল। হঠাৎ করে এসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, এই মাথামোটাটাকে তো আজ দারুণ সুন্দর লাগছে। তুহিন বিস্মিত দৃষ্টিতে রাসেলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মাথামোটা? মাথামোটাটা আবার কে? রাসেল হেসে উত্তর দিল, আর কে হবে, সুমাইয়া। তুহিন হো হো করে হেসে উঠল। তুহিনের হাসিতে মেয়েরা সবাই তাকিয়ে পড়ল। রুহানির চোখ আটকে গেল উজানের ওপর। উজান সচরাচর পাঞ্জাবি পরে না। সে যদি জানতো তাকে পাঞ্জাবিতে কতটা স্নিগ্ধ লাগে, তাহলে হয়তো এমন অবহেলা করতো না পাঞ্জাবিকে। পাঞ্জাবির হাতাটা নিখুঁতভাবে ভাঁজ করে কোনই পর্যন্ত গোটানো। এটা তার স্বামী, তার ব্যক্তিগত পুরুষ। ভাবতেই শিউরে উঠল রুহানি। রুহানিরা এগিয়ে আসতেই অভ্র স্টেজে উঠে গেল। আয়েশার দিকে হাত বাড়িয়ে ধরল। রুহানি আয়েশার হাত অভ্রর হাতে তুলে দিল। অভ্র আলতোভাবে হাত ধরে তাকে স্টেজে উঠালো। আশেপাশের সকলে একজোট হয়ে করতালি দিয়ে উঠল। রাসেল, তুহিন, তাহের মুখ দিয়ে সিটি বাজালো। সাউন্ড বক্সে হলুদের গান বাজছে।
সাইডে বাচ্চারা নাচানাচি করছে। অভ্র আয়েশার ফটোশ্যুট হচ্ছে। ক্যামেরাম্যান একের পর এক ক্লিক করেই যাচ্ছে। বিভিন্ন পোজে ছবি তুলছে দুইজন। অভ্র আয়েশা স্টেজে একসাথে বসে আছে। এবার সকলে একে একে উঠে হালকা একটু করে হলুদ ছুঁয়ে দিয়ে আসছে দুইজনকে। রুহানি, ইশরাত, সুমাইয়া, সামিয়া, ইরা আর হায়াত দাঁড়িয়েছিল একসাথে। তারাও ছবি তুলছে। তাদের সবার কাছে ফোন থাকলেও সবার ফোনের ক্যামেরা অত ভালো না। বিপত্তি বেঁধেছে এখানে। এত সুন্দর সেজেছে কিন্তু ছবি ভালো উঠছে না। তাদের বাবা মা নামে মাত্র একটা ফোন দিয়েছে তাদের। কথা ছিল কলেজ শেষে তাদের দামি ফোন কিনে দিবে। তার আগে শুধু ব্যবহার করার জন্য একটা ধরিয়ে দিয়েছে। এতক্ষণে হায়াত বলে উঠল, তোমরা চাইলে আমার ফোন দিতে পারো ছবি তোলার জন্য। সাথে সাথে রুহানি বলে উঠল, না না, তার দরকার নেই আপু। আরে নাও, সমস্যা নেই। সুমাইয়া বলল, ধন্যবাদ আপু, বলার শোনো, কিন্তু থাক আপু, আমি ভাইয়ার থেকে নিয়ে আসছি ফোন। সুমাইয়া রুহানিকে বলল। রুহানি, যা উজান ভাইয়ের থেকে ভাইয়ার ফোনটা একটু নিয়ে আয়। রুহানির কলিজা লাফিয়ে উঠল, হক চকিয়ে বলে উঠল, পাগল নাকি? আমি যাব ফোন আনতে? তোর দরকার হলে তুই যা। সুমাইয়া অনুরোধ করতে শুরু করল, যা বোন, একটু এনে দে প্লিজ। তুই গেলে ভাইয়া অবশ্যই দেবে, কিছু বলবেন না। রুহানি বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তার আগে হায়াত বলে উঠল। আমি যাই। সুমাইয়া তড়াক করে তাকালো হায়াতের দিকে। ভ্রু কুঁচকে গেল। এই মেয়ে যেতে চাচ্ছে কেন? পরপর মুখ ঠিক করে হালকা হেসে বলে উঠল, আরে কি যে বলেন আপু, আপনি আমাদের অতিথি, আপনাকে দিয়ে কাজ করাবো আমি? ছি, কি যে বলেন না। হায়াত হেসে বলল, আরে না, আমার কোনো সমস্যা হবে না, আমি যাই। বলে উজানকে খুঁজতে লাগলো হায়াত। দেখলো তাদের থেকে ঠিক সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে উজান। রুহানির চোখ ছোট ছোট করে শিকারী নজরে হায়াতের দিকে তাকিয়ে রইল। সুমাইয়া তাকালো রুহানির দিকে, আবারও তাকালো হায়াতের দিকে। হায়াত উজানের দিকে তাকিয়ে আছে। এবার সে উজানের দিকে যেতে গেলে সুমাইয়া হাত চেপে ধরলো হায়াতের। হায়াত থমকে গেল, নিজের হাতের দিকে তাকালো। হায়াত সুমাইয়ার দিকে তাকাতেই অপ্রস্তুত হেসে উঠল সুমাইয়া। আপনার যেতে হবে না আপু, রুহানি যাচ্ছে তো। রুহানি গেলে উজান ভাইয়া কোনো জবাব চাইবে না, সাথে সাথে দিয়ে দিবে। হায়াত বলল, আমি গেলে বুঝি দিবে না? না না, তা কেন হবে? রুহানি থাকতে আপনি যাবেন কেন বলেন? এবার সুমাইয়া হায়াতকে কথা বলার সুযোগ না দিয়ে রুহানিকে ঠেলে পাঠালো। রুহানি রাগে গজগজ করতে করতে উজানের পেছনে গিয়ে দাঁড়ালো। উজান নাহিদের সাথে কথা বলছিল। রুহানিকে আসতে দেখে নাহিদ চোখের ইশারায় পেছনে তাকাতে বলল উজানকে। উজান পেছনে ফিরে রুহানিকে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনার ফোনটা একটু দিন। উজান কোনো প্রশ্ন না করে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে রুহানিকে দিল। রুহানি ফোন নিয়ে জিজ্ঞেস করল, পাসওয়ার্ড কি? ইংরেজিতে রুহানি। পাসওয়ার্ড শুনে রুহানির চোখ বড় বড় হয়ে গেল। উজান বলল, যা। রুহানি চলে আসলো। আসার পথে ফোনের লক খুলতে গিয়ে ফোনের লক স্ক্রিনে চোখ আটকে গেল। সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল সে। লক স্ক্রিনে তার আর উজানের একসাথে ছবি দেওয়া। তুহিনের গায়ে হলুদের সময় রাসেল যখন তাদের ছবি তুলতে ডাকলো, কিন্তু মাঝপথে চলে গেল। হঠাৎ উজান আর রুহানি দুইজনের দিকে তাকিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ছবিটা। অদ্ভুত এক প্রশান্তি কাজ করলো রুহানির মনে। সাথে সাথে লক খুলল ফোনের। এবার আরও চমকে উঠল। ফোন স্ক্রিনে তার শাড়ি পরা পিক। উজান বিদেশ থাকতে যেই ছবিগুলো সে দিয়েছিল তার ভেতরের একটা। রুহানি চট করে পেছনে ফিরে উজানের দিকে তাকালো। উজান নাহিদের সাথে কথা বলায় ব্যস্ত। রুহানির ঠোঁট ফুঁড়ে হাসি বেরিয়ে আসলো। তার ইচ্ছে করলো এক্ষুনি ছুটে গিয়ে উজানকে জাপটে ধরতে। ঈশিতাও আসলো কিছুক্ষণের ভেতরে। ঈশিতা এসে রুহানির সাথে যোগ হলো। তারা সবাই ছবি তোলায় ব্যস্ত। ডান্স ফ্লোরের পাশে দাঁড়িয়ে আছে উজানরা সবাই গল্পে মশগুল। আচমকা সব আলো নিভে গেল। হঠাৎ করে সবাই থমকে গেল। হঠাৎ সব লাইট বন্ধ হয়ে গেল কেন বুঝতে পারছে না। উজান ফোনের ফ্ল্যাশ জ্বালাতে যাবে, ঠিক তখনই স্টেজের ওপর স্পটলাইট ঝলকে উঠল। শুরু হলো তুমুল বিখ্যাত গান। মিউজিকের বিটের সঙ্গে তাল মিলিয়ে স্টেজের দুই পাশ থেকে ধীরে ধীরে হেঁটে এলো সুমাইয়া আর রুহানি। তারা হাঁটতে হাঁটতেই শাড়ির আঁচল পেছন থেকে সামনের দিকে এনে বাঁ পাশে কোমরে গুজে দিল। তাদের আসতে দেখে একত্রে সবাই চেঁচিয়ে উঠল। সিটি বাজাতে থাকলো। সামনে দাঁড়িয়ে থাকা উজান স্তব্ধ হয়ে গিয়েছে বউয়ের কাণ্ডে।
মঞ্চের মাঝখানে এসে দাঁড়িয়েই শুরু হলো তাদের পারফরমেন্স। গানের তালে তালে দুইজনে কোমর দুলছে, নাচের প্রতিটা স্টেপ একদম নিখুঁতভাবে করছে। উজানের বুকে ব্যথা উঠে গেল, অজান্তেই ডান হাত চলে গেল বুকের বাম পাশে, হাত দিয়ে ডলতে থাকলো। এই মেয়েটা তাকে একদিন পাগল বানিয়ে ছাড়বে। গান শেষ হতেই চারদিক থেকে করতালি বেজে উঠল। তুহিন পাশে ভাইয়ের দিকে তাকালো। উজানের হাত আগের জায়গাতেই আছে, দৃষ্টি সামনে রুহানির দিকে। তুহিন এক হাত দিয়ে হালকা ধাক্কা দিল। ভাই, ও ভাই, বাস্তবে আসো, নাচ শেষ। উজান হালকা গলায় বলে উঠল। এই মেয়ের জন্য আমার একদিন পাবনায় পাগলা গারদে ভর্তি হতে হবে দেখি। রাসেল, তুহিন, নাহিদ, তায়ের সবাই হেসে উঠল। রাসেল হাসতে হাসতে বলল, ভাই তো আমার দেখছি বউয়ের প্রেমে একদম মজে গিয়েছে। উজান ঠোঁট কামড়ে হাসল। রুহানির দিকে তাকিয়ে জবাব দিল, একটা মাত্র বউ আমার। সবাই একজোটে চেঁচিয়ে উঠল। ও। কিছুক্ষণ পর আয়েশাকে ডান্স ফ্লোরের মাঝে চেয়ারে বসানো হলো। গানের তালে প্রথমে সুমাইয়া এগিয়ে আসলো। আয়েশার পাশ দিয়ে ঘুরতে ঘুরতে গানের সাথে নাচের স্টেপ দিতে থাকলো। নাচের ফ্লোর ভারী হয়ে উঠেছে। ডান্স ফ্লোরে এখনও জমজমাট নাচ চলছে। রঙিন আলো ঝলমল করছে চারদিকে। মিউজিক আর দর্শকের তালি চিৎকারে হলঘর মাতোয়ারা হয়ে আছে। সামনে অতিথিদের বসার আসনে একদম প্রথম সারিতেই বসে আছে উজান। তার বাম পাশে অমর আর ডান পাশে ঘেঁষে ঈশিতা বসেছে, যেন সুযোগ পেলেই কোলে উঠে বসে যাবে। ঈশিতা নিজের মনেই উজানের সঙ্গে কথা বলে যাচ্ছে অবিরাম। উজান মোবাইল ফোনে কাজ করতে ব্যস্ত, মাঝে মধ্যে মাথা না তুলে ছোট ছোট জবাব দিচ্ছে। রুহানি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সেদিকে। মুহূর্তেই ভ্রু কুঁচকে সামনের ডান্স ফ্লোরে দৃষ্টি ফেলল, সামলে নিল নিজেকে। এমন সময় স্টেজে ভেসে আসলো ম্যাখনা গানের সুর। উচ্ছ্বাসিত করতালির মাঝে ফ্লোরে নেমেছে হায়াত। শাড়ি পরে দারুণ নাচছে সে। রুহানি আবারও আর চোখে উজানের দিকে তাকালো। নাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই করতালি দিয়ে উঠল চারদিক। হায়াত হাসিমুখে মঞ্চ থেকে নেমে সামনের দিকে এগিয়ে আসছে। রুহানির চোখ আবারও উজানের দিকে পড়ল। উজানের দিকে তাকালো। উজানের বাম পাশে কিছুক্ষণ আগে অমর বসেছিল, এখন সেই জায়গা খালি। রুহানি ভাবল সুযোগ বুঝে সেখানেই গিয়ে বসবে। পা বাড়ালো, কিন্তু ঠিক তার আগেই হায়াত তাকে টপকে গিয়ে বসে পড়ল উজানের বাঁ পাশে। রুহানি থমকে দাঁড়িয়ে রইল, বিস্মিত অবিশ্বাসে ভরা চোখে তাকিয়ে রইল উজানের দিকে। এখন উজানের দুই পাশে দুই মেয়ে, ডানে ঈশিতা, বায়ে হায়াত। দৃশ্যটা যেন আগুনে ঘি ঢেলে দিল রুহানির বুকের ভেতরে। উজান পাশে কার উপস্থিতি টের পেয়ে মুখ ঘোরালো। তার দৃষ্টি গিয়ে পড়ল হায়াতের দিকে। লাজুক চোখে তাকিয়ে আছে মেয়েটা। উজান হালকা একটা হাসি দিল, ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করল, এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? হায়াত ঠোঁট কামড়ে নিচু স্বরে বলল, না, কোনো সমস্যা হচ্ছে না আমার। আচ্ছা। কেমন আছেন আপনি? হায়াত জিজ্ঞেস করল। আলহামদুলিল্লাহ, ভালো। উজান জবাব দিল। উজান মাথা নেড়ে সামনে তাকাতেই তার দৃষ্টি গিয়ে আটকালো রুহানির ওপর। সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে নাক ফুলিয়ে তাকিয়ে আছে সরাসরি তার দিকে। কেন এত রাগ? মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারল না উজান। ভ্রু উঁচু করল, কিন্তু সাথে সাথে তার ব্রেইন সজাগ হয়ে উঠল। হঠাৎ খেয়ালে এলো তার দুই পাশে এখন দুইটা মেয়ে বসে আছে। উজান হকচকিয়ে তড়াক করে উঠে দাঁড়ালো। তখনই রুহানি ঝড়ের মতো গটগট পায়ে সেখান থেকে চলে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল উজানের। আল্লাহ মাফ করো, আমার বউয়ের মাথা থেকে এসব বের করে দাও। উজান বিড়বিড় করল। উজানের এমন হঠাৎ আচরণে ঈশিতা আর হায়াত দুজনে হতবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো উজান, হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? বিস্মিত স্বরে প্রশ্ন করল ঈশিতা। উজান আর কোনো জবাব দিল না। মোবাইলটা পকেটে ঢুকিয়ে সেখান থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। পিছনে রয়ে গেল ঈশিতা আর হায়াতের বিস্মিত দৃষ্টি। ঈশিতা হায়াতের দিকে তাকালো, হায়াতও তাকালো ঈশিতার দিকে। তুহিন ইশরাতকে টেনে নিয়ে আসলো সবার থেকে। হোটেল থেকে বেরিয়ে আসলো একেবারে। রাস্তার পার দিয়ে হাত ধরে হাঁটতে শুরু করলো। ইশরাত এতক্ষণ নীরবে দেখছিল তুহিনের কর্মকাণ্ড। এবার জিজ্ঞেস করে উঠল, কোথায় যাচ্ছি আমরা? রাতে ঢাকা শহর ঘুরতে। ওখানে সবাই খুঁজবে আমাদের? খুঁজবে না। সবাই কি ভাববে এভাবে চলে আসাতে? কিছু ভাববে না। যদি ভাবে? উফ, তুমি একটু বেশি হবো। ইশরাতের হাতে শক্তি দিয়ে বলল। ইশরাত তুহিনের হাত জড়িয়ে ধরল। হঠাৎ যেন চারপাশের ভিড়, আলো, কোলাহল সব থেমে গেল। তুহিন কোনো কথা না বলে হাত তুলল রাস্তার দিকে। থেমে থাকা এক রিকশাওয়ালাকে ইশারা করল।
রিকশাটা এগিয়ে এলো টুংটাং ঘন্টির শব্দে। তুহিন সামান্য ঝুঁকে ইশরাতকে আগে উঠতে দিল, তারপর নিজেও উঠে বসল। একবার চোখাচোখি হতেই দুজনের ঠোঁটে এক অদ্ভুত নির্লিপ্ত হাসি খেলে গেল। গন্তব্যের কথা কেউ জিজ্ঞেস করলো না। এই মুহূর্তে তাদের কোথাও পৌঁছানো দরকার নেই, শুধু চলতে থাকা দরকার। রিকশা চাকার ঘূর্ণির সাথে সাথে পেছনে ফেলে আসা রাস্তাগুলো আলোয় ভেসে যাচ্ছে। রাতের ঢাকা শহর এক অন্য রূপে ধরা দিল। ইশরাত মাথা কাত করে শহরের আলো দেখছিল। ইশরাতের হাত তুহিনের মুঠোয়। হঠাৎ খুব আস্তে বলল, আজ কোথায় যাচ্ছি আমরা? তুহিন হেসে উত্তর দিল, জানি না, পুরো ঢাকা শহর ঘুরবো আজ। এই রাতের শহরটা শুধু আমাদের। রিকশাওয়ালা কিছু না বুঝে মাথা নেড়ে প্যাডেল ঘুরিয়ে চলতে থাকলো অজানা পথে। দুজনের হৃদয়ে যেন এক অদ্ভুত মুক্তির অনুভূতি ছড়িয়ে গেল। ফুটপাতের একটা ফুচকার দোকানে আসলো দুজন। ইশরাত ঝালঝাল 1 প্লেট ফুচকা অর্ডার দিল। সেই 1 প্লেটে দুজনে খেলো। আবারও হাতে হাত রেখে হাঁটতে শুরু করলো। একটা রেস্টুরেন্টে ঢুকলো দুজন। খাবার অর্ডার দিল, একটা ড্রিঙ্ক অর্ডার দিল। একটা ড্রিঙ্কে 2টা স্ট্র দিয়ে দুইজন খেলো। রাগে সবার থেকে সরে এক কোণায় দাঁড়িয়েছিল রুহানি। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো। তাকে তাকাতে দেখে হাবিব হাসল। রুহানি অনিচ্ছা থাকলেও হালকা হাসল। তুমি এখানে একা কি করছো? হাবিব জিজ্ঞেস করল। কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি এখানে। রুহানি জবাব দিল। হাবিব আবার জিজ্ঞেস করল, তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার আর উজানের সব ঠিকঠাক চলে? রুহানি তাকালো হাবিবের দিকে, মুস্কি হেসে বলল, আলহামদুলিল্লাহ আমরা সুখী আছি। সত্যি সুখী আছো? হাবিব তাকালো রুহানির দিকে। রুহানি বুঝতে পারছে না হাবিব কি বলতে চাচ্ছে, জিজ্ঞেস করল, আপনি কিসের কথা বলছেন বুঝতে পারছি না ঠিক। তোমার আর উজানের তো স্বাভাবিক বিয়ে ছিল না? হ্যাঁ, তাতে কি হয়েছে? না মানে এর জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। তোমরা সত্যি হ্যাপি আছো তো? রুহানি এবার সম্পূর্ণ ঘুরল হাবিবের দিকে, মুখে হাসি ফুটিয়ে বলে চলল, দেখুন ভাইয়া, আমি আর উজান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমাদের ভালোবাসায় কোনো খাদ নেই আলহামদুলিল্লাহ। আপনি যেটা মিন করেই বলেন না কেন, আপনার সম্পূর্ণ ধারণা ভুল। সেটার প্রমাণ কিছুদিনের ভেতরেই পাবেন। বুঝতে পারছেন কিসের কথা বলছি আমি? রুহানি একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আমাদের পূর্ণতা মানে আমাদের বাচ্চাকে দেখা। মুখে ক্রুর হাসি ফুটিয়ে পেছনে ফিরে সেখান থেকে সরে আসলো। ওই তো সামনে উজান দাঁড়িয়ে। রুহানির রাগ এবার দ্বিগুণ বেড়ে গেল। আচমকা লাইট বন্ধ হয়ে গেল। এক নিমিষে নিভে গেল সব আলো। পুরো জায়গাটা যেন অন্ধকারে গিলে নিল। রুহানি সেখানেই থমকে দাঁড়ালো। হঠাৎ তার কোমরের কাছে ঠান্ডা কিছু ছুঁয়ে গেল। চোখের পলকে অচেনা এক হাত খামচে ধরল তার খোলা কোমর। রুহানির ভেতরটা হিম হয়ে গেল। রক্ত হিম করা আতঙ্কে শিরদাঁড়া কেঁপে উঠল তার। মুহূর্তের ভেতরে মনে হলো ত্বকটা যেন ছিঁড়ে যাচ্ছে। দম বন্ধ করা অস্বস্তি আর অজানা যন্ত্রণায় শিউরে উঠল সে। হাতটা খামচে ধরেছিল, আবার যত দ্রুত এসেছিল তত দ্রুতই মিলিয়ে গেল অন্ধকারের ভেতরে। চারপাশে কেবল কালো শূন্যতা। রুহানি হঠাৎ ঘুরে দাঁড়ালো। বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। হাত পা অবিরাম কাঁপছে তার। মনে হচ্ছে শরীরের ভেতর থেকে শক্তি খসে পড়ছে প্রতিটা মুহূর্তে। কানে ভেসে আসছে শুধু নিজের হৃদস্পন্দন আর শিরায় শিরায় ছুটে চলা ভয়ের শিরশিরানি। আবারও লাইট জ্বলে উঠল। রুহানি চারপাশে খুঁজতে শুরু করলো সেই অজ্ঞাত ব্যক্তিকে, কিন্তু তার ছায়াটাও খুঁজে পেল না। জীবনে প্রথম এমন খারাপ স্পর্শের শিকার হলো সে। শিরদাঁড়া পর্যন্ত কাঁপছে। উজান আর সেই জায়গায় নেই। রুহানি দ্রুত স্টেজের সামনে এসে দাঁড়ালো। বুকের ওঠানামা এখনো জোরালো চলছে। কাঠের চেয়ারটায় গিয়ে বসল। তখন উজান ওখানটায় উপস্থিত হলো। কোনো কথা না বলে উজান এসে রুহানির পাশের চেয়ারটায় এক হাত তুলে নিল। ভারী চেয়ারটি মেঝেতে ঘেঁষে টেনে নিয়ে যেতে শুরু করলো সে। ঘর্ষণের তীব্র কানে বিদ্ধ করা আওয়াজে মুহূর্তে সবার দৃষ্টি আটকে গেল উজানের দিকে। একে একে সব অতিথি তাকিয়ে আছে। রুহানি স্থির হয়ে বসে শুধু তাকিয়ে রইল উজানের দিকে। চেয়ারটি ধীরে ধীরে টেনে উজান গিয়ে দাঁড়ালো হাবিবের সামনে। হাবিব তাকালো উজানের দিকে। উজান ঠোঁটে মৃদু এক রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, ভালো আছে হাবিব? হাবিবও এক প্রকার আড়ষ্ট ভঙ্গিতে হেসে উত্তর দিল, জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি।
উজান তার আগের মতোই হাসি বজায় রেখে হঠাৎ বলল, কিন্তু এখন তো আর ভালো থাকবে না তুমি। কথাগুলো শোনা মাত্রই হাবিবের ভ্রু কুঁচকে উঠল। এরপর কোনো আগাম ইঙ্গিত ছাড়াই আচমকা উজান হাতে ধরা ভারী কাঠের চেয়ারটা আকাশের দিকে তুলল এবং মুহূর্তের মধ্যে হাবিবের মাথায় জোরে আছাড় মারল। একটা প্রচণ্ড শব্দ হলো, চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। হাবিব চিৎকারও দিতে পারল না, ধাক্কায় শরীর ছিটকে গিয়ে দূরে মেঝেতে আছড়ে পড়ল। ঘটনা হঠাৎ ঘটায় পুরো হলঘরে শোরগোল পড়ে গেল। একে একে সবার নিঃশ্বাস গলায় আটকে এলো। রুহানি ভয়ে অবিশ্বাসে হকচকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার বুক কাঁপছে, চোখ বড় হয়ে গেছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না কি ঘটল। উজান আবার এগিয়ে গিয়ে মেঝেতে লুটিয়ে থাকা হাবিবের বাম হাত টেনে তুলল। তার দুই হাত দিয়ে হাবিবের হাতটা মুচড়ে ধরল। আর মুহূর্তের মধ্যে শোনা গেল ভয়ঙ্কর কর্মর শব্দ, হাড় ভাঙ্গার নির্মম আওয়াজ। হাবিব যন্ত্রণায় আর্তনাদ করে চিৎকার করে উঠল। মাথা ফেটে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তার। অভ্র, রাসেল, ওমর, নাহিদ দৌড়ে এসে ধরল উজানকে। অভ্র চেঁচিয়ে উঠল, উজান, কি করছিস কি এগুলো? পুরো হলরুম ভরা মানুষ। উজান বিশ্রী এক গালি দিয়ে বলে উঠল, এই কুত্তার বাচ্চাকে আমি মেরে ফেলবো, ছাড়ো আমাকে। মোসরামুসরি শুরু করলো উজান। অভ্র শক্ত করে ধরে রাখলো। হাবিবের মা বাবা ছুটে আসলো। ছেলের এই অবস্থা দেখে আহাজারি করতে শুরু করলো। আল্লাহ, আমার ছেলে কি হলো রে? আমি কাউকে ক্ষমা করব না। আমার ছেলের কিছু হলে আমি কাউকে ছাড়বো না, বলে দিলাম। হাবিবের মা চেঁচামেচি করতে লাগলেন। মুহূর্তের ভেতরে এতক্ষণ চলা আনন্দ সব শেষ হয়ে গেল। হাবিবকে দ্রুত হসপিটালে নেওয়া হলো। রফিকুল সাহেব এসে সবার সামনে উজানের ডান গালে প্রকাণ্ড এক চড় মারলেন। রুহানি মুখে হাত চেপে ধরল। উজানকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। কারো মুখ থেকেই বিস্ময়ের ছাপ সরছে না। আকাশ পাতাল এক করে চেঁচিয়ে উঠলেন রফিকুল সাহেব, তোমার জন্য মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। আর কত জ্বালাবে আমাদের? বলো, কেন মারলে হাবিবকে? উজান মাথা নিচু করে আছে। তার চোখ লাল হয়ে আছে, কপালে শিরদাঁড়া খাড়া হয়ে আছে, মুখ লাল হয়ে আছে। রাগ কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করছে সে। রফিকুল সাহেব উজানের কোনো প্রতিক্রিয়া না দেখে আবারও চড় মারতে হাত তুললেন। হঠাৎ রুহানি উজানের সামনে এসে দাঁড়ালো। অবাক চোখে তাকালো রফিকুল সাহেব। উজানও অবাক হয়ে গেল। মারবেন না বাবা, ও কখনো বিনা কারণে কাউকে এভাবে মারবে না। নিশ্চয়ই হাবিব কিছু করেছে। রুহানি মিনতি করল, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। রফিকুল সাহেব কিছু বলবে তার আগে উজান রুহানির হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসলো। রুহানি অনুভব করল উজান ছাড়া এই গোটা বিশ্বে তার আর কেউ আপন না। তার স্বামী তার সব। সে বুঝে গিয়েছে উজানের এরূপ প্রতিক্রিয়ার কারণ। এটাও বুঝে গিয়েছে তাকে স্পর্শ করা অজ্ঞাত ব্যক্তিটাকে। তোমাদের আগেই বলেছি আমি, এই ছেলে আস্ত একটা বেয়াদব হয়েছে। এই সময়ে ওর এই বেয়ারাপনা না করলে হতো না। হোল ভরা অতিথিদের মাঝে এ কেমন অসভ্যতমই করলো তোমার ছেলে। রায়হান এবার রাগে চেঁচিয়ে উঠল রফিকুল সাহেবের ওপর। এবার হামিদা বললেন, অবশ্যই ওই হাবিব ছেলেটা কিছু করেছে, না হলে উজান এমনটা কেন করবে? হাবিব যদি কিছু করেই থাকে তাহলে এখানে কি বড়রা ছিল না? ওর মা বাবা এখানে ছিল না? অতিরিক্ত কিছু করলেও পুলিশ ছিল না? ও কেন এভাবে মারলো? ছেলেটা কি আদেও বাঁচবে? গ্যারান্টি দিতে পারবে তুমি? কোনো মতে বেঁচে ফিরলেও ওর হসপিটালে কমপক্ষে 5 মাসের বেশি থাকা লাগবে। এভাবে পাষণ্ডের মতো কে মারে কাউকে? সবার কথা বন্ধ হয়ে গেল রায়হানের কথা শুনে। রায়হান আবার বলতে শুরু করলো, এবার পুলিশ কেস হলে কি করবে? ভরা মসজিদে তোমার ছেলে নিজের খেল দেখিয়ে গেল, এত সহজে ছাড়া পাবে সে? অভ্র বিরক্ত হয়ে বলে উঠল, উফ, চুপ কর তো। তোমরা যে যার কাজে চলে যাও, এসব নিয়ে আর কথা বলো না। অনুষ্ঠান এখানেই শেষ করো। বলেই অভ্র চলে গেল সেখান থেকে। বাড়িতে এসে উজান রুহানিকে ঘরে পাঠিয়ে দিয়ে নিজে ছাদে চলে গেল। রুহানি ঘরে এসে শাড়ি খুলে একটা 3 পিস পরল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলো। উজান ঘরে ঢুকলো তখন। রুহানির দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। গোসল করে বেরিয়ে আসলো। রুহানি খাটের পাশে দাঁড়িয়ে আছে। উজান ট্রাউজার পরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রুহানির দিকে 2 হাত বাড়িয়ে ডেকে উঠল, মিসেস সাফান উজান মাহতাব, বুকে আসো। উজানের বলতে দেরি, কিন্তু রুহানির উল্কার গতিতে ছুটে আসতে দেরি হলো না। উজানের বুকে আশ্রে পড়ে ফুপিয়ে কেঁদে উঠল রুহানি। তোকে ছুতে আসে সব অভিশাপকে আমি ধ্বংস করে দেব। তোর দিকে বাড়ানো হাত আমি ভেঙে দেব।
তার চোখ উপরে দেবো যে তোর দিকে তাকাবে। উজান মাহাতাবের বউ তুই, আমার বউ, একমাত্র বউ।